এটা একটা বিরাট প্রশ্ন রহস্য এবং আপনাদের মাধ্যমে আমরাও জানতে চাই কারা কেন এই তিনজন আসামিকে বাদ দিয়ে নতুন করে অন্য তিনজনকে আসামি করলো। এটা আমরা জানতে চাই কারা করলো, কেন করলো, এটা জানতে চাই। আর ঘটনাটি বুধবারের, গতকালকে শুক্রবার এটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। 2 দিন আগের ঘটনা কেন গতকালকে প্রচার হলো, এর পিছনে কারা জড়িত সেটাকে খুঁজে দেখতে হবে। আপনাদের মাধ্যমে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে, দেশের জনগণের কাছে এই প্রশ্নটি রাখছি এবং এটার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা দাবি জানাচ্ছি। আপনারা জানেন গত 5ই আগস্ট দীর্ঘ 1.5 যুগের অবর্ণনীয় নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, 16 লাখ গায়েবী মামলা, ইতিহাসের বর্বরতম ফ্যাসিবাদী নিষ্পেষণ থেকে দেশ ও জাতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা মুক্তি লাভ করে এই দীর্ঘ 16 বছর যাবৎ বিএনপি নেতাকর্মীরা নিজেদের জীবন, কেরিয়ার, পরিবার, ব্যবসা সহ জীবন ও সম্পদকে বিপন্ন করে এক বর্বর ফ্যাসিস্ট এক নায়কের বিরুদ্ধে মাঠের প্রতিরোধটুকু জারি রেখেছিল। তারা গুম, খুন, অপহরণ সহ নানামাত্রিক বর্বরতার নির্মম শিকার হয়েও কখনো মাঠ ছেড়ে যায়নি। গত জুলাইয়ের আন্দোলনেও আমরাই সবচাইতে বেশি ত্যাগ স্বীকার করেছি। সর্বমোট যে শহীদের তালিকা আমরা অদ্যাবধি পেয়েছি তার প্রায় অর্ধেক সংখ্যকই আমাদের দলীয় নেতাকর্মী। কিন্তু গণঅভ্যুত্থানের সফলতার পর আমরা ক্রেডিট নেওয়ার নেশায় মোহগ্রস্ত না হয়ে শহীদের রক্ত নিয়ে ব্যবসা না করে স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রমে ফিরে গেছি। এই যেমন গত 3 দিন আমরা ফেনীতে যে ভয়াবহ বন্যা, আমাদের 3টি সংগঠনে 3টি উপজেলায় সেই ভয়াবহ বন্যায় কাজ করছি। আমরা সার্বক্ষণিকভাবে মনোনয়ন করছিলাম ওখানে কিভাবে কি হচ্ছে। আমরা দেশের কাজে কিন্তু নিজেকে ব্যস্ত রাখার জন্য চেষ্টা করছি। গতকালকে আমি আমাদের এক যুবদলের নেতা নিহত হয়েছে, তার পরিবারের পাশে আমরা গতকালকে সাধারণ সম্পাদক গিয়েছিলাম। আমরা একটা উদাহরণ দিলাম এই কারণে যে আমরা তো রাজনৈতিক প্ল্যাটফর্মের বাইরে সামাজিক কাজ দিয়েই কিন্তু এবং জনগণের পাশে জনগণের সুবিধাটুকু দেওয়ার জন্য কিন্তু আমরা কাজ করছি। আমরা শুধু ক্রেডিট নেওয়ার জন্য আগস্ট অভ্যুত্থানকে নিজেদের পকেটে করায়ত্ত করার জন্য আমরা ব্যস্ত থাকছি না। কিন্তু প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা অবগত আছেন গত কয়েক মাসে সারা দেশের যে কোনো জায়গা থেকে যখনই আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে আমরা অভিযোগের প্রাথমিক সত্যতা পেলেই চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করেছি। গত প্রায় 1 বছরে আমরা আমাদের হাজারো নেতাকর্মীকে বহিষ্কার করেছি। আমরা কোথাও দায় এড়ানোর রাজনীতি করিনি, আমরা কোনো ঘটনা ঘটলে অস্বীকার করিনি, বরং দায় গ্রহণ করে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থাটুকু নিশ্চিত করেছি। কিন্তু আমরা যে হাজারো নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, প্রশাসন কি তাদের বিষয়ে যথাযথ আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে? না নিয়ে থাকলে কেন নেয়নি, এটাও আমরা জানতে চাচ্ছি আপনাদের মাধ্যমে। গত প্রায় 1 বছরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি তো দূরের কথা, সাধারণ মানুষের জীবনের ন্যূনতম নিরাপত্তাও নিশ্চিত হয়নি। আপনারা দেখেছেন গতকাল খুলনা যুবদলের একজন বহিষ্কৃত নেতাকে গুলি করে ও রগ কেটে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা জাতীয় গণমাধ্যম কোনো প্রতিবাদ লক্ষ্য করা যাচ্ছে না। এমনকি চাঁদপুরে খুতবা দেওয়ার সময় একজন ইমামের উপর নারকীয় কায়দায় প্রাণনাশের উদ্দেশ্যে হামলা করা হয়েছে। আপনারা জানেন রগ কেটে হত্যা করা একটি বিশেষ সংগঠনের দীর্ঘদিনের সহিংস রাজনীতি চর্চার এক অবিচ্ছেদ্য অংশ। গতকালের 2টো ঘটনাই কিন্তু তারা জড়িত ছিল। ইতিপূর্বে কুয়েটের অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনেও তাদের প্রত্যক্ষ ইন্ধন ছিল। আপনারা দেখেছেন গত সপ্তাহে কুমিল্লায় মব তৈরি করে একই পরিবারের 3 জনকে নৃশংস কায়দায় হত্যা করা হয়েছে। ইতিপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামীয় এক নিরীহ যুবককে এবং পরবর্তীতে ছাত্রদল নেতা সাম্যকে বর্বর কায়দায় হত্যা করা হয়। ইতিপূর্বে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজকে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে
হত্যা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামধারী স্থানীয় সন্ত্রাসীরা। বর্তমানে প্রশাসনিক ব্যর্থতার কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত। একটি সুযোগ সন্ধানী বিশেষ গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিলেক্টিভ প্রতিবাদ করে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ড এবং তীব্র কুরুচিপূর্ণ বক্তব্য বিবৃতি দেওয়া শুরু করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সরকার ও প্রশাসনকে অসংখ্যবার অনুরোধ জানিয়েছে, কিন্তু সরকার ও প্রশাসন এক্ষেত্রে মারাত্মকভাবে ব্যর্থ হচ্ছে। আমরা মনে করি সরকার পরিকল্পনা মাফিক প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে যাতে দেশে অরাজক পরিস্থিতি বিদ্যমান থাকে এবং এই অজুহাতে জাতির দীর্ঘ প্রত্যাশিত জাতীয় নির্বাচন বিলম্বিত করা যায়। একটি বিশেষ গোষ্ঠী যারা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে উত্তরণ চায় না, তারা এই সুযোগটি গ্রহণ করে বিএনপি এবং বিএনপি শীর্ষ নেতাদের বিরুদ্ধে সহিংসতার উস্কানি দিচ্ছে। তারা চায় দেশে আরো অরাজক পরিস্থিতির সৃষ্টি হোক। সরকারের একটি অংশ তাদের এই দূরভিসন্ধিমূলক পরিকল্পনার অংশ হয়ে অপরাধ দমনে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করছে না। আমরা বারবার অনুরোধ করার পরও দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা হয়নি। আপনারা জানেন, আগে জাতীয় নির্বাচনে সমর্থন সহ নানা বিষয়ে তরুণদের মাঝে পরিচালিত এক জরিপের ফলাফল গত সপ্তাহে প্রকাশিত হয়েছে। এখানে দেখা গেছে যারা নিজেদেরকে তারুণ্যের একমাত্র স্টেক হোল্ডার হিসেবে দাবি করেন, জরিপে তাদের সেই দাবি বুমেরাং হয়েছে। বরং এদেশের তরুণরা বহু লড়াই ও সংগ্রামের পরীক্ষিত বাংলাদেশপন্থী শক্তি বিএনপিতে তাদের আস্থা ও বিশ্বাস রাখে বলে প্রতিভাত হয়েছে। আগামীতে বিএনপিকেই এদেশের অধিকাংশ তরুণরা ক্ষমতা দেখতে চায় বলে জরিপের ফলাফলে উঠে এসেছে। আমরা মনে করি এরপরই একটি গুপ্ত সংগঠন ও স্থিতিশীলতা আসেনি। আমাদের এখানেও যারা ধারাবাহিকভাবে অশান্তি ও বিশৃঙ্খলা জারি রেখে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাদের অসৎ উদ্দেশ্যের বিষয়ে আমরা সকলকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। আপনার পরিচয়টা এটাকে আমি তেমন প্রচার করতে দেখি নাই। মিটফোর্ডের ঘটনা কিন্তু বুধবারের ঘটনা। গত দুদিন এই ভিডিও কোথায় ছিল, কাদের নিয়ন্ত্রণে ছিল? আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, পাথর মেরে যারা এই নৃশংসভাবে হত্যা করেছে, আমরা অবশ্যই এটা তীব্র নিন্দা জানাই। একজন সাধারণ মানুষ হিসেবে আমরাও ব্যথিত। এখানে যারা ওই ভিডিও চিত্রে যাদেরকে দেখা গেছে, তারা কেউ, তাদের কোনো পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না। কেন যাচ্ছে না এটা আপনারা দয়া করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জিজ্ঞেস করেন। যে সমস্ত এলাকা সংঘাতপূর্ণ বা যে সমস্ত এলাকাগুলো অত্যন্ত ঘনবসতিপূর্ণ, সেখানে কী ধরনের ক্রাইম হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আগেই জানার কথা। আমরা কিন্তু সরকারে নাই, আমরা কিন্তু কোনো মিনিস্ট্রিতে কোনো দায়িত্বে নাই। তাহলে আমাদের দায় থাকবে কোথায়? আমরা তো সংগঠনের সর্বোচ্চ সাংগঠনিক শক্তি কিন্তু আমরা প্রয়োগ করছি। আমরা পুলিশকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এর বাইরে আমাদের কি করার আছে আপনি যদি একটু বলে দিতেন, আমরা সেটা করবো ইনশাল্লাহ। আপনি একটু বলেন এর বাইরে আমরা কি করতে পারি? আমরা তো কোনো মব তৈরি করতে পারি না। আপনি কি বলেন যে যারা এখন মব তৈরি করছে তাদের মতো আমরা গিয়ে 5,000 লোক নিয়ে তারা ঘেরাও করে একটা মব তৈরি করি? এটা কি পসিবল? আমরা তো দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। গত 3 দিন আগে স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরাম একটি রিপোর্ট করেছে যে আমাদের 4টি বিভাগীয় তারুণ্যের সমাবেশ আপনার 95.66% ভাগ লোক এটাকে ইতিবাচকভাবে মত দিয়েছে এবং বাংলাদেশের রাজনীতির গতিপথ পজিটিভলি নতুন ধাপে উন্নীত হয়েছে। এই ঘটনার পরেই দেখলাম যে এই ঘটনা বুধবারের গতকালকে এটা খুবই সূক্ষ্মভাবেই কোনো একটি জায়গা থেকে কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য কি এটা গতকালকে এভাবে প্রচার করা হয়েছে কিনা সেটা আমি জানি না, সন্দেহ যাচ্ছে। কিন্তু আপনারা এখানে যুবদলের দায় করছেন কেন? পরিবার আজকে বলছে যে 3 জনকে আসামের তালিকা থেকে বাদ দিয়ে বাদীর মেয়ে আজকে বলেছে চ্যানেল 24-এ, আমরা দেখেছি ভিডিও ফুটেজটা, আপনারা দেখবেন যে ওখানে বলেছে নতুন 3 জনকে, নিরাপরাধ 3 জনকে এই মামলা আসামি করা হয়েছে। এটা কারা করলো? পুলিশ বাহিনীকে আপনারা জিজ্ঞেস করেন, সংশ্লিষ্ট কর্মকর্তাকে জিজ্ঞেস করেন কারা করলো এটা।
কাদেরকে বাদ দিয়ে কাদেরকে ঢুকানো হলো? ওই ভিডিও চিত্রে কি আপনি যুবদলের কোনো একদম কোনো পরিচিত বা ছাত্রদলের স্বেচ্ছাসেবক দলের কাউকে আপনি দেখেছেন? আপনারা বলেন, আপনাদের অনুসন্ধানী টিম, আপনাদের নিশ্চয় প্রত্যেকটি টিভিতে ইন্টেলিজেন্স ইউনিট আছে না আপনাদের? তাদেরকে জিজ্ঞাসা করে আপনারা জানান আমাদেরকে যে কারা দায়িত্ব নিয়ে এই কাজটি করেছে। আমরা মামলার আসামি হিসেবে আমরা বহিষ্কার করেছি। আমাদের সাংগঠনিক অনৈতিক কাজের সাথে সম্পৃক্ততা পেলে বা আমরা নাম আসার কারণে বহিষ্কার করেছি। আমি আপনাকে বলেছি যে কারা আছে আপনারা এটা জানার চেষ্টা করেন। আজকে 3 দিন আগের ঘটনা, আপনারা কি আপনাদের সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে এটা আপনারা জানতে পেরেছেন? আমরা তো যতটুকু খবর নিয়েছি এখানে পরিচিত আমাদের দল করে এরকম কেউ নাই। আমরা যতটুকু খোঁজ দিয়েছি, এবার আপনারা কি পেয়েছেন আমাদেরকে জানালে আমরা বলতে পারবো, আমাদের সুবিধা হবে। বলেন। আমরা একটা বিষয় দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা মিডিয়াতে কোনো ঘটনা প্রচার হলে সেক্ষেত্রে আপনারা ব্যবস্থা নেন, প্রচার ছাড়া ব্যবস্থা নিয়েছেন, এরকম যে একটা ঘটনা আছে। প্রচার ছাড়া আপনি কি জানতে পারবেন? কোনো ঘটনা না ঘটলে আপনাকে কেউ সোর্স যদি না দেয়, আপনি কোনো নিউজ